বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। পূর্বের মতো ধারাবাহিক নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের ধারাবাহিক ষষ্ঠ ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, আফজালউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমি তোমাদের যা শেখাবো বা তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে তোমরা গত তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস এবং পঞ্চম ক্লাস আমি তোমাদের যা শিখিয়েছিলাম হচ্ছে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য ও কার্যকরী সুদের হার নির্ণয় করা শিখিয়েছিলাম। জাস্ট একটা আলাদা আলাদা সূত্র, স্পেসিফিকলি ভবিষ্যৎ মূল্য শিখিয়েছি, বর্তমান মূল্য শিখিয়েছি, কার্যকরী সুদের হারও আমি বের করা শিখিয়েছি বা নির্ণয় করা শিখিয়েছি। তো আমরা আসলে উদ্দীপকগুলোর মধ্যে বা উদ্দীপকে এই সূত্রের প্রয়োগগুলা কিভাবে হয় আমরা সেগুলো দেখি নাই ওরকম করে। তো আমরা আজকে এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে বা বেস করে আমরা তোমাদের কিরকম টাইপের উদ্দীপক হয় বা বিভিন্ন বোর্ডে বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো হয়েছে, যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে কিরকম প্রশ্ন হয়, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে ক্লাস আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাবে। তো ঠিক আছে, আমরা তাহলে দেরি না করে চলে যাই আজকের ক্লাসের মূল আলোচনায়। তো আমি প্রথমে একটা উদ্দীপক দেখার আগে আমাদের যেহেতু ভবিষ্যৎ মূল্য আমরা দেখব, তো ভবিষ্যৎ মূল্যের আমরা সূত্রগুলো আবার একটু জেনে নিই। তো আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের সূত্র জাস্ট এইটা, তাই না? তো ভবিষ্যৎ মূল্যের সূত্র কি? ভবিষ্যৎ মূল্যের সূত্র তোমরা জানো, অলরেডি অবগত আছো, তোমরা নাইনে পড়েছ, টেনে অনেকবার দেখিয়েছি আমি তোমাদের। ভবিষ্যৎ মূল্যের সূত্র আমরা জানি এফবি মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্যের মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এফবি মানে ফিউচার ভ্যালু, আমরা সংক্ষেপে লিখতে পারি। তো ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের আরেকটা সূত্র কি সূত্র, এইটাই মূলত এই সূত্র, যদি চক্রবৃদ্ধির পরিমাণ বছরে একাধিকবার থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে সূত্রের সাথে কি হয়? অতিরিক্ত এম হয়। দেখো এই যে এম এর কাজ কি? আই এর সাথে ভাগ হয়ে যাওয়া আর এন এর সাথে কি গুণ হয়ে যাওয়া। তো সূত্র মূলত একটাই, তারপরে যদি সূত্রে একাধিকবার সুদ গণনা করা হয়, চক্রবৃদ্ধির সংখ্যা থাকে, তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়। আমরা এরও জানি যে হচ্ছে যদি অঙ্কে সরল সুদ বা সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ডাকঘর ও সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ, এগুলো একটিও যদি উল্লেখ থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সূত্রের মধ্যে একটু পরিবর্তন আসে, আমরা তা জানি। তা হচ্ছে এনপি সমান পি প্লাস পিন। দেখো পি প্লাস পিন, PIN, পিন। তাহলে আমরা বলতেছি যদি অঙ্কে সরল সুদ বা সঞ্চয়পত্র ক্রয় মাধ্যমে বিনিয়োগ, ট্রেজারি বিল, ডাকঘর ও সরকারি সঞ্চয়পত্র ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ, এগুলো যদি থাকে, উল্লেখ থাকে, তাহলে ভবিষ্যৎ মূল্য যদি তোমাকে বের করতে বলে তাহলে তোমরা বের করবে হচ্ছে এর সূত্র দিবা এইটা, পি প্লাস পিন। তো তোমরা এর মধ্যেও জেনেছো, তারপরে আমি তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা জানি পি মানে হচ্ছে আসল টাকা বা বিনিয়োগকৃত টাকা, আই মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, এবং এন মানে হচ্ছে বছর সংখ্যা বা মেয়াদ কাল। তো ঠিক আছে, জেনে রাখা ভালো। আরো কিছু জিনিস আমরা জানি যে হচ্ছে আয়ের মান আমরা বাট্টার হার, প্রত্যাশিত আয়ের হার, মূলধন ব্যয়, প্রয়োজনীয় আয়ের হার, সুযোগ ব্যয়ের হার, সুদের হার ইত্যাদি থাকলে এটাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। মেয়াদকাল মানে মেয়াদকাল বা পরিশোধকাল, বছরের সংখ্যা কে প্রকাশ করা হয় এন দ্বারা। আমরা জানি যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। মানে হচ্ছে চক্রবৃদ্ধিকরণ বলতে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক, এই শব্দগুলো যদি থাকে তাহলে সূত্রে অতিরিক্ত কি হয়? এম ব্যবহার হয়, যেটা আমরা বলেছি এবং জানি যে সূত্রে কি হয়? অতিরিক্ত এম হয়। এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, কতবার আমি সুদ পেলাম বা দিলাম, এটা গণনা করা, এটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। তো ঠিক আছে, আমরা সূত্রটা জেনে নিলাম। তো সূত্র আমরা পূর্বেও জেনেছি, তারপরেও আজকে আবার জেনে নিলাম, যাতে করে আমাদের অঙ্ক করতে বা আবারও একটু সহজ হয়ে যায়। তো ঠিক আছে, আমরা তাহলে মূল আলোচনায় মানে হচ্ছে উদ্দীপকে চলে যাই, দেখি উদ্দীপকটা বুঝতে পারি কিনা। আমরা দেখো এখানে 2 নাম্বার দিছি, মানে 1 নাম্বার অঙ্ক তাহলে আছে, তাই না? তো হচ্ছে মিস্টার রহিম
10 বছর পর ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। সে ফ্ল্যাট ক্রয় করবে কবে? আজকে করবে না কবে করবে? এখানে বলছে রহিম বলছে, মানে রহিম সাহেব চাচ্ছে সে 10 বছর পরে কিনবে। কয় লাখ টাকা দিয়ে কিনবে? 10 লক্ষ টাকা দিয়ে কিনবে। তাহলে রহিম সাহেব 10 বছর পর, মানে 10 বছর এখন থেকে 10 বছর পরে সে হচ্ছে 10 লাখ টাকা দিয়ে কিনবে। মানে সব কিন্তু কথা কিন্তু ভবিষ্যতের কথা বলতেছে, যে হচ্ছে এখন থেকে 10 বছর পরে 10 লক্ষ টাকা সে পেতে চান। তাই আবার দেখো কি বলছে, মিস্টার রহিম 10 বছর পর ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। তাহলে পেতে চান না জমা রাখতে চান? সে যে 10 বছর পর ফ্ল্যাট ক্রয় করবে, এর জন্য এখন ব্যাংকে কত রাখতে চান জমা? 10 লক্ষ টাকা জমা রাখতে চান। যে এখন তার কাছে 10 লাখ আসতে সে ব্যাংকে জমা রাখতে চায় 10 লাখ টাকা। কেন জমা রাখতে চায়? কারণ সে 10 বছর পরে ফ্ল্যাট কিনবো। সে জানে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক কি দেয়? সুদ দেয়। দেখি তো কোন ব্যাংক কি প্রস্তাব দিছে, তার টাকা দেখা লুপ লাগিয়ে, তার লুপ লাগানোর জন্য যে আপনি আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। দেখি তো কি বলছে। আচ্ছা, ক ব্যাংক বলছে? তাকে বলছে যে আপনাকে আমরা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিব, মানে 3 মাস পর পর সুদ দিব। কত করে সুদ দিব? 6.50 হারে সুদ দেওয়ার প্রস্তাব দিছে। কাকে প্রস্তাব দিছে? রহিমকে। কেন প্রস্তাব দিছে? কারণ তার কাছে 10 লাখ টাকা আছে। বলতেছে যে আপনি আমার কাছে টাকাটা রাখেন, 10 বছর রাখেন, যেহেতু সে 10 বছর পরে সে ফ্ল্যাট কিনতে চায়। অপরদিকে খ ব্যাংকও তাকে মানে হচ্ছে প্রস্তাব দিছে যে আমি আপনাকে বছরে মানে বার্ষিক সুদ দিব 8%, আর 10 বছর পরে আমি আপনাকে 20 লাখ টাকা দিব। তাহলে সে মানে হচ্ছে খ ব্যাংক বলছে যে আপনি যদি আমাকে কাছে এখন 10 লাখ রাখেন, আমি আপনাকে দিব কত? 20 লাখ। আর ক ব্যাংক বলছে যে আমি আপনাকে সুদ দিব ত্রৈমাসিক হারে, তাই না? তো এটাই বলছে। তাহলে উদ্দীপকটা তুমি তো বুঝতে পারছো। তাহলে মনে করো তোমার কাছে, তুমি রহিম, তোমার কাছে 10 লাখ আছে টাকা। এখন তুমি 10 বছর পরে তুমি ফ্ল্যাট কিনবে। এখন ব্যাংকে তুমি এই 10 লাখ টাকা রেখে দিতে চাও। এখন তুমি দুইটা ব্যাংকে গেছো। ক ব্যাংক বলছে যে সুদ দিবে এত, এবং খ ব্যাংক বলছে এত। খ ব্যাংক সুদ দিব বলছে যে 10 বছর 20 লাখ দেবো। এখন এই তোমার এই টাকাটা 10 লাখ টাকাটা তুমি কোন ব্যাংকে রাখলে তোমার জন্য ভালো হবে? তুমি বা কোন ব্যাংকে রাখবা? যে ব্যাংকে তুমি টাকা বেশি পাইবা ওই ব্যাংকে রাখবা। এটা তো সহজ। আমি হলেও রাখবো, তুমি হলেও রাখবা। দেখি তো আমাদের গ নাম্বারের উদ্দীপকে কি বলছে। এটা হলো কথা। গ নাম্বারে যা আমাকে বের করতে বলবে আমরা তাই বের করব। তাহলে গ নাম্বার বলছে মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত টাকা পাবেন। তাহলে ক ব্যাংক হতে মিস্টার রহিম কত টাকা পাবেন? কি বলছে? মিস্টার রহিম 10 বছর পর ক ব্যাংক হতে কত পাবেন। তাইলে প্রশ্ন কি বের করতে বলছে? 10 বছর পরে সে কত পাবে। কারণ এই যে 10 লাখ টাকা যদি সে এখন ব্যাংকে জমা রাখে, তো ক ব্যাংকে জমা রাখে, তাহলে 10 বছর পরে কত পাবে? 10 বছর পরে মানে ভবিষ্যতে কত পাবে। তাহলে ভবিষ্যতের সূত্র আমরা জানি, গ অংশ দিলাম। তো ভবিষ্যতের সূত্র আমরা জানি যে ভবিষ্যতের সূত্র এইটা। এখানে কেন এম হইলো? এখানে তো ভবিষ্যতের সূত্র হচ্ছে b * 1 + i to the power n। দেখো এখানে ক ব্যাংক কিন্তু ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিবে। ত্রৈমাসিক আমরা বলছি যে সূত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক এই কথা যদি থাকে তাহলে সূত্রের সাথে কি হয়? অতিরিক্ত m হয়। এর জন্য আমরা ভবিষ্যতের সূত্রে এটা দিলাম। তো ঠিক আছে, দেখি এখানে কি কি আছে। তো এখানে সে যদি এখন বর্তমানে 10 লাখ রাখে, ব্যাংক যদি তাকে ত্রৈমাসিক সুদ দেয় 6.5%, হ্যাঁ, তো হচ্ছে তাহলে মেয়াদকাল যদি 10 বছর হয় সে আসলে কত টাকা পাবে এটা নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা দেখি। তাহলে দেখলাম যে বর্তমানে সে 10 লাখ রাখলো, এই যে পিবির জায়গায় বসাইছি। আয় এর মান হচ্ছে 6.5, এটাকে 100 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে দেখবে এটা চলে আসে। তো বসাইলাম। এখন এম মানে কি? ত্রয় মানে 3। তাহলে আমরা বলছি যে ত্রৈমাসিক, ত্রয় মানে 3। তাহলে তুমি 12কে কেন? কারণ 1 বছর সমান 12 মাস। তাহলে 12কে তুমি 3 দ্বারা ভাগ দাও, দেখো এর মান কত চলে আসবে? 4 চলে আসবে। তাহলে আমি জাস্ট বসাইলাম, এই যে যেভাবে আছে এভাবে বসাইলাম। বসানোর পরে আগে আমরা এই ভাগের কাজটা করব। আমরা বলেছি যে ভাগের কাজটা আগে করবা। জাস্ট ক্যালকুলেটরে এই উপরের সংখ্যাটুকু আগে উঠাও, 0.065 উঠাইলা, তারপরে ভাগ 4 এটা উঠাইলা, পরে সমান দাও। সমান দেওয়ার পরে যোগ 1 দাও, সমান দাও, পরে 4 × 10 = 40, তাহলে পাওয়ার 40 দিয়ে সমান দাও। দেওয়ার পরে দেখবা যে এইটা চলে মানে সরি
আমি একটা লাইন বেশি করে দিছি। হ্যাঁ, তারপর তুমি 4/40 দিতে পারো, সমান গুণ এটা দাও, এটাও সরাসরি এটা চলে আসছে। তারপরেও যদি তুমি এক লাইন বেশি করতে চাও করতে পারো। তুমি এইটুকু দেখো, এইটুকু কাজ আমি আগে করে নিছি, ভাগ দিছি, ভাগ দিয়ে যোগ দিছি, এটা চলে আসছে, পরে এটা গুণ করছে এটা, পরে এটা যেভাবে আছে মানে এখানে ক্যালকুলেটর এটা এই লাইনটা যেভাবে আছে ক্যালকুলেটর ওইভাবে উঠিয়ে দিলে এত চলে আসবে। তাহলে মিস্টার রহিম যদি ক ব্যাংকে টাকাটা রাখে তাহলে সে 10 বছর পর পাবে 19,05,549 টাকা। বুঝতে পারছো তো? তাহলে ক ব্যাংকে যদি টাকা রাখে তাহলে সে 10 বছর পরে পাবে এত। তাহলে ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে যে মিস্টার রহিম কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবে বলে তুমি মনে করো। তাহলে প্রথম যে গ নম্বরটা এটা আমরা বের করলাম, এখন হলো প্রস্তাবের বিষয়। তাহলে এখন আমি প্রথমে তোমাদের বলছি যে তোমার টাকা তুমি কোন ব্যাংকে রাখবা, তুমি ব্যাংকে জমা রাখতে চাও, তাহলে যে ব্যাংকে তোমাকে সুদ বেশি দিবে তুমি ওই ব্যাংকেই তোমরা টাকাটা জমা রাখবা। তাহলে গ নম্বরে তো খালি বলছে যে কোন ব্যাংকে রাখবা। তাহলে এখন দেখো ক ব্যাংকে রাখলে কত টাকা হয় সেটা আমরা বের করলাম 19 লাখ। আবার খ ব্যাংকে তো বলেই দিছে, খ ব্যাংকে দেখো বলে দিছে না যে খ ব্যাংক 10 বছর পর বার্ষিক সুদ চক্রবৃদ্ধি সুদ দিবে কত লাখ টাকা, মানে সুদ সহ টাকা দিবে কত, 10 বছরে 20 লাখ। তাহলে খ ব্যাংকে টাকা তুমি যদি রাখো তাহলে তুমি টাকা পাইবা 20 লাখ, ক ব্যাংকে রাখলে পাইবে 19 লাখ। কোন ব্যাংকে রাখবা? যে ব্যাংকে বেশি দিব ওই ব্যাংকে। তাহলে আমরা যেহেতু এখানে খালি সিদ্ধান্ত দিতে বলছে, দেখো সিদ্ধান্ত যে যেহেতু এইটা যদি মান দেয়া না থাকতো, এই যে 20 লক্ষ টাকা যদি দেয়া না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ভবিষ্যতের যে এই সূত্রটা আছে মানে হচ্ছে যেহেতু এখানে চক্রবৃদ্ধির সংখ্যা বার্ষিক আছে, আমরা এম এর মান না দিয়ে আবার ভবিষ্যতের সূত্রটা দিয়ে পরে কিন্তু করতে হইতো। যেহেতু আমরা 20 লাখ দিয়ে দিছে আমাদের কি আর কি করতে হবে না, বের করতে হবে না। তাহলে দেখি কি বলছে, দেখো উদ্দীপকে দেখা যায় যে মিস্টার রহিম খ ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর পর পাবে কত, 20 লাখ, যেটা উদ্দীপকে দেয়া আছে। এবং ক ব্যাংকে টাকা জমা রাখলে 10 বছর পর পাবে হচ্ছে এই যে 19 লাখ, আমরা যেটা বের করছি, যা হচ্ছে গ হতে প্রাপ্ত লিখে দিছি। যা খ ব্যাংকের প্রাপ্য টাকার চেয়ে কম, কোনটা টাকার চেয়ে কম, খ ব্যাংকের চেয়ে কম কোনটায়, ক ব্যাংকে। তাহলে আমি মনে করি রহিমের খ ব্যাংকে টাকা জমা রাখা উচিত। কারণ কি? কারণ খ ব্যাংকে টাকা বেশি পাওয়া যাবে। তাহলে তোমার 10 লাখ টাকা তুমি যে ব্যাংকে টাকা বেশি পাইবা ওই ব্যাংকেই তো জমা রাখবা। জাস্ট এই হচ্ছে সিদ্ধান্ত। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে তো আবার বলবো, সমস্যা নেই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা উদ্দীপকে যাই, দেখি কি বলছে 3 নম্বর উদ্দীপক। তো দেখো মিস্টার শ্যামল সম্প্রতি চাকরি থেকে অবসর নেন এবং তার অবসরের 25 লক্ষ টাকা ক ব্যাংকে 10 বছরের জন্য স্থায়ী হিসাবে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, স্থায়ী হিসাব মনে করো এখানে নাই, তুমি বোঝার সুবিধার্থে মনে করো তুমি অবসর নিছো বা এখানে শ্যামল অবসর নিছে, সে অবসরের পরে মানে সরকারি চাকরি থেকে অবসর নিছে, প্রভিডেন্ট ফান্ড থেকে সে 25 লক্ষ টাকা পাইছে। তো 25 লক্ষ টাকা সে ক ব্যাংকে গেছে 10 বছরের জন্য সে রাখবে। ক ব্যাংক, ক নামক একটা ব্যাংক, সেখানে 10 বছরের জন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক তাকে বলছে যে ঠিক আছে ভাই, আপনি যদি আমার ব্যাংকে রাখেন তাহলে আমরা আপনাকে 12% হারে সুদ দিব। এটা বলছে কে বলছে? এটা বলছে হচ্ছে ক ব্যাংক বলছে। কাকে বলছে? শ্যামলকে বলছে। এবং অপর দিকে আবার খ ব্যাংক বলছে যে ভাই আপনি যদি আমার ব্যাংকে রাখেন আমরা আপনাকে 15% সুদ দিব। তাহলে ক ব্যাংক বলছে কত পার্সেন্ট দিবে? 12%। আর খ ব্যাংক বলছে কত পার্সেন্ট দিবে? 15% দিবে। মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিবে প্রস্তাব দেয়। আচ্ছা ওকে, তাহলে তোমার টাকা তুমি কোন ব্যাংকে রাখবা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে গ নম্বর কি বলছে আগে একটু দেখি। গ নম্বর বলছে মিস্টার শ্যামল ক ব্যাংক থেকে 10 বছর পর কত পাবে। তাহলে ক ব্যাংক থেকে 10 বছর পরে কত পাবে মানে ভবিষ্যতে কত পাবে। তাহলে আমরা দেখি ক ব্যাংক থেকে ভবিষ্যতে কত পাবে। তাহলে গ নম্বর, গ অংশ দিলাম। ক ব্যাংক থেকে 10 বছর পরে কত পাবে। 10 বছর পরে মানে কবে, আজকে না ভবিষ্যতে? ভবিষ্যতে কত পাবে। তাহলে ভবিষ্যতের সূত্র আমরা দিব। তাহলে ভবিষ্যতের সূত্র আমরা এটা লিখবো। কেন? কারণ এখানে ক ব্যাংকে কি যে সুদ দিতে চাইছে এটা কি অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, এরকম কোনো সুদ আছে? নাই। তো এরকম সিম্পল সূত্র তো দিলাম। তাহলে ঠিক আছে, এখানে কি আছে আমরা দেখি। বর্তমানে আমি যদি 25 লাখ রাখি, ব্যাংক যদি আমাকে এখানে মানে হচ্ছে 12% জায়গায় এখানে 10% চলে আসছে, সরি আসলে। হ্যাঁ, তো এখানে ধরে নাও এইটা 12% জায়গায় এখানে 10% আচ্ছা সুদ দেয়। তাহলে দেখো, হ্যাঁ এইখানে জাস্ট একটু ভুল করছি, কিন্তু অঙ্কের মধ্যে আমি 12% বসিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো সরি টু সে, হ্যাঁ এখানে 12% হবে। তো সুদের হার দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি যে 12%। যদি 12% সুদ দেয় তাহলে কত হবে?
সে 25 লাখ টাকা রাখলে 10 বছর পরে সে পাবে 77,64,620 টাকা। কোন ব্যাংকে রাখলে? ক ব্যাংকে রাখলে। তাহলে হচ্ছে 77 লাখ পাবে। দেখি তো বলছে গোড়ার মধ্যে কি বলছে, মিস্টার শ্যামলের জন্য, মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা রাখা অধিক লাভজনক হবে? তাইলে ভাই কোন ব্যাংকে টাকা লাভজনক হবে? ক ব্যাংকেটা রাখলে সে এত পাবে। এখন খ ব্যাংকে কত রাখলে কত পাবে এখানে তো দেওয়াও নাই, যে গত অঙ্কের মধ্যে কিন্তু দেয়া ছিল যে খ ব্যাংকে টাকা রাখলে এত 20 লাখ পাবে। এই অঙ্কে কি দেয়া আছে যে খ ব্যাংকে কত পাবে? এরকম দেয়া আছে না, দেয়া নাই। তাহলে কি করতে হবে আমার? তাহলে আবার আমাকে এই সিদ্ধান্ত দেওয়ার জন্য, কোন সিদ্ধান্ত দেওয়ার জন্য? এইটা, মিস্টার শ্যামল কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে। তাইলে হচ্ছে এরকম যদি সিদ্ধান্ত আসে, এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে গ নাম্বারে বের করতে বলছে, মানে হচ্ছে কোথায় রাখবে, কোনটায় রাখলে সুবিধা, তাহলে আমরা এই বের করলাম। আবার ঘোরার করতে বলছে, মানে ঘরতে বলছে কোনটাতে রাখা উচিত, সিদ্ধান্ত দিতে বলছে। তাহলে মূলত গতে যেটা হয়, হ্যাঁ, এফবি যদি বের করতে হয় তাহলে সিদ্ধান্ত দেওয়ার জন্য অবশ্যই ঘতে এফবি, মানে ঘোরার গতে এফবি বের না করলে আমরা সিদ্ধান্ত দিতে পারবো না। একটা এফবি আর একটা পিবি এরকম করে কি আমরা সিদ্ধান্ত দিব? না। সিদ্ধান্ত দিতে গেলে হয় এফবি দিয়ে সিদ্ধান্ত দিতে হবে, তাহলে পিবি দিয়ে কি সিদ্ধান্ত দিতে হবে। যেহেতু আমরা গ নম্বরে বের করছি হচ্ছে এফবি, সেহেতু আমি যদি কোনটা ভালো বা কোনটা খারাপ আমরা যদি এই সিদ্ধান্ত দিতে চাই, তাহলে অবশ্যই গোড়ার গতি কি করতে হবে? আমাকে এফবির মান বের করেই বলতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। যদি মানে হচ্ছে এফবির মান মানে হচ্ছে এইটার ক্ষেত্রে যদি দেয়া থাকতো, এখানে এই খ ব্যাংকেরটা যদি দেয়া থাকতো পূর্বের অঙ্কের মতো, তাহলে কিন্তু বের করতাম না। যেহেতু এখানে দেয়া নাই, তো সেহেতু আমাকে কি করতে হবে? আবার আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব, কারণ কোনটা লাভজনক এটা না বের করলে তো আসলে বুঝবো না। যে ক ব্যাংকে টাকা পাবো ঠিক আছে 77 লাখ, কিন্তু এখন খ ব্যাংকে রাখলে কত পাবো এটাকে বের করে নেই, তাহলে ভবিষ্যতে কত পাবো? তাহলে ভবিষ্যৎ মূল্য আমরা বের করব। কারণ হচ্ছে এই সূত্র এটা দিলাম কেন? কারণ এখানে মাসিক চক্রবৃদ্ধি আসছে। আমি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে ইন্ডিকেট করে দিয়েছি। তো মাসিক চক্রবৃদ্ধি আসছে, এর জন্য আমরা এফবি মানে অতিরিক্ত কি ব্যবহার করলাম? এম ব্যবহার করলাম। তো এম এর মান হচ্ছে প্রতি মাসে, যেহেতু এম এর মান 12 আমরা দেখলাম, তো ভবিষ্যতে হচ্ছে বর্তমানে সে যদি 25 লাখ রাখে, তাহলে 10 বছরের জন্য যদি রাখে, ব্যাংক যদি এখানে 15% সুদ দেয়, কি হারে দিবে? মাসিক চক্রবৃদ্ধি হারে। তাহলে কত হবে? দেখো এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। পিবি মানে 25 লাখ রাখলাম, আই মানে 15% এখানে বসিয়ে দিছি, আর এম মানে প্রতি মাসে। তাহলে 12কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 12ই চলে আসে। তাহলে এমন কত? 12, তাই না? তো প্রতি মাসে, তাহলে 12 মাসে কতবার? 12 বার। তাহলে এম এর মান 12, জাস্ট ভাগ দিলাম, ভাগ দিয়ে এই যে এখানে গুণ করে দেখো, এই যে ভাগের কাজ যোগ এটা করে নিছি, পরে হচ্ছে গুণ, এই যে গুণের ফলটা বসিয়ে নিছি, পরে এটা একসাথে করে দিলাম, এত হয়েছে। তাহলে আমরা যদি মানে হচ্ছে ক ব্যাংকে যদি টাকা জমা রাখি, তাহলে ক ব্যাংকে থেকে আমরা পাবো হচ্ছে 77,64,000 পাবো, এবং আমরা যদি খ ব্যাংকে টাকা জমা রাখি তাহলে হচ্ছে আমরা টাকা পাবো 1,11,532.50 টাকা। তাহলে তোমার টাকা তুমি কোথায় রাখবা? যেখানে টাকা বেশি পাওয়া যাবে ওইখানে তো রাখবা না, যেখানে কম পাওয়া যাবে ওইখানে রাখবা। তুমি তোমার জমানো টাকা ব্যাংকে রাখবা, যে ব্যাংক তোমাকে সুদ বেশি দিবে ওই ব্যাংকে তুমি টাকা রাখবা, তাই না? তো এখানে তাহলে কোন ব্যাংকে রাখবো? আমরা বুঝতেই পারলাম যে এটা হচ্ছে ক ব্যাংক, আর এই পরেরটা হচ্ছে খ ব্যাংক। তো আমরা অবশ্যই মিস্টার শ্যামলকে আমরা বলবো, বা যে মিস্টার শ্যামলের কোথায় টাকা রাখা উচিত? খ ব্যাংকে টাকা জমা রাখা উচিত। তাই দেখো লিখে দিয়েছি, মিস্টার শ্যামলের খ ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক বলে আমি মনে করি। তাহলে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে এরকম যদি সিদ্ধান্তের ব্যাপারে যদি কোনো কথা বলা থাকে, তাহলে গ নম্বরে যে আমরা পিভি বের করলে আমরা পিভি বের করলাম, আবার বলে যে কোনটাতে বিনিয়োগ করা উচিত, তাহলে অবশ্যই যেহেতু এখানে পিভি আছে, এইখানে আর এফবি হবে না, তো পিভি করতে হবে। হ্যাঁ, অনেক সময় যদি বের করতে বলে যে এফবি নির্ণয় করা, সেক্ষেত্রে করবো, কিন্তু যদি সিদ্ধান্তের ব্যাপারে থাকে যে গতে এফবি বের করতে হয়, যদি সিদ্ধান্ত দিতে বলছে, তাহলে অবশ্যই ঘোড়ার গত কি হবে? এফবি হবে। কারণ কোনটা ভালো বা কোনটাতে বিনিয়োগ করা উচিত সিদ্ধান্ত নিতে গেলে হয় এফবি তে সিদ্ধান্ত নিতে হবে, বা পিবি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। একটা এফবি একটা পিবি দিয়ে কি নেওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আমাকে এখানে গ নম্বরে বলছিল 10 বছর পরে কত আমরা বের করছি, আবার বলছে কোন ব্যাংকে টাকা জমা রাখবো, তো একটা বের করলাম, আরেকটা না বের করলে তো সিদ্ধান্ত নিতে পারবো না, এর জন্য আরেকটা বের করে সিদ্ধান্ত নিলাম। তো ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি রিপিট করলাম আবার। তো ঠিক আছে, আমরা
যেটা বুঝাইলাম আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পরে আরেকটা সৃজনশীলে আমরা যাই। দেখো এখানে সৃজনশীল নাম্বার 9, তাইলে হচ্ছে কি 6 7 8 9 আরও কিন্তু আছে, এগুলো কিন্তু এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো খুব কঠিন আমি ওগুলো তোমাদের বোঝাচ্ছি, আর যেগুলো হচ্ছে সহজ তোমাদের এইচডব্লিউ দিয়ে দিছি, তোমরা এইচডব্লিউ করে নিবা। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখি কি বলছে। জনাব জসিম তার জমি বিক্রির 5 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে ব্যাংকে 10 বছরের জন্য টাকা রাখতে চায়। তুমি বলো যে সে জমি বিক্রি করে 5 লক্ষ টাকা তার ব্যাংকে জমা রাখতে চায়। তো এখানে দুইটা ব্যাংক আছে, দেখো প্রত্যেকটা দেখো যে তার জমা টাকা বা অবসর কিছু টাকা, এখানে প্রত্যেকটা এরকমই। দেখো এখানে একই কথা, একই রকম ঘটনা। এক্ষেত্রে তিনি ঢাকা ব্যাংকে গেলে ঢাকা ব্যাংক তাকে বলে যে 7% মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। তার জমি বিক্রির টাকা সে ব্যাংকে জমা রাখতে চায়। এখন ঢাকা ব্যাংকে গেছে, বলছে যে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। এখন দেখি তো আরেক কোনো ব্যাংকে তাকে কোন প্রস্তাব দিছে, তাহলে চট্টগ্রাম ব্যাংকে গেছে, তাকে বলছে যে আপনাকে আমরা 8% সুদ দিব। এখানে বলছে 7% চক্রবৃদ্ধি সুদ দিবে, মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। আর এখানে বলছে যে চট্টগ্রাম ব্যাংকে গেছে, তাকে বলছে শতকরা 8% হারে সরল সুদ দিবে জানায়। তাহলে তার জমি বিক্রির টাকা এখন কোন ব্যাংকে রাখবে? এক ব্যাংক বলছে 7% সুদ দিবে, আরেক ব্যাংক বলছে 8% সুদ দিবে। তাহলে এখন কোন ব্যাংকে রাখবে? তাহলে দেখি তো গ নাম্বার কি বলছে, আগে গ নাম্বার কি বের করতে বলছে সেটা আমরা দেখি। ঢাকা ব্যাংকের কথা বের করতে বলছে না চট্টগ্রামের কথা বের করতে বলছে? তাহলে আমরা একটু দেখি। তাহলে গ নাম্বার বলছে ঢাকা ব্যাংক থেকে জসিম 10 বছর পর কত টাকা পাবে। তাহলে ঢাকা ব্যাংকের অংশটা আমরা দেখি। তো ঢাকা ব্যাংকে সুদ দিবে কত টাকা? কত টাকা দিবে? 7% মাসিক চক্রবৃদ্ধি দিবে। তাহলে এখন বলছে ঢাকা ব্যাংক থেকে জনাব জসিম 10 বছর পর কত পাবে। তাহলে 10 বছর পর মানে হচ্ছে ভবিষ্যতে কত পাবে। তাহলে গ অংশে আমরা হচ্ছে ভবিষ্যতে কত পাবে ভবিষ্যতের সূত্র দিব। কারণ এখন এখানে এম দিলাম কেন? কারণ এই ঢাকা ব্যাংকের এখানে মাসিক চক্রবৃদ্ধি আছে। কারণ মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক থাকলে কি হয়? এম এর সাথে অতিরিক্ত এম, সূত্রের সাথে অতিরিক্ত কি হয়? এম হয়। তো আমরা দিলাম। তো ঠিক আছে, আমরা এখানে কি কি দেয়া আছে আমরা দেখি। এখানে তোমার জমি বিক্রি 5 লাখ টাকা সে যদি ব্যাংকে রাখে, ব্যাংক তাকে 7% সুদ দেয়, তাহলে ভবিষ্যতে কত হবে এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে দেখি যে ভবিষ্যতে কত হয়। এখানে সব দেয়া আছে। হ্যাঁ, তো এখানে সুদের হারও দেয়া আছে, 7% সুদ দিবে। এর মান কত? যেহেতু মাসিক বলছে, প্রত্যেক মাসে যদি হয় তাহলে বছরে 12 মাসে 12 বার। তো এখানে সুন্দর করে বসিয়ে দিছে আয়ের মান 0.7, এই যে 0.07, তারপরে এম মানে 12। এই যে বর্তমানে সে যদি জমি বিক্রি 5 লাখ টাকা রাখে তাহলে কত হয়? তাহলে আমরা এটা একসাথে করে দিছি, সে পাবে হচ্ছে 10,04,830.69 টাকা। তাহলে আমরা যদি হচ্ছে জমি বিক্রির জসিম সাহেবের যে জমি বিক্রির টাকাটা সে যদি হচ্ছে ঢাকা ব্যাংকে রাখে, ঢাকা ব্যাংক যদি তাকে 7% মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, তাহলে সে কয় বছর পরে? 10 বছর পরে সে কত পাবে? 10,04,830.69 টাকা এটা কিন্তু পাবে, তাই না? তাহলে এখন ঢাকা ব্যাংকেরটা পেলাম, সে কত পাবে হইলো। এখন চট্টগ্রাম ব্যাংকে কত পাবে? হ্যাঁ, ব্যাংকে যে গেছিল চট্টগ্রাম ব্যাংক কিন্তু কত পার্সেন্ট বলছে? 8% বলছে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু সরল সুদের কথা বলছে। 8% সুদ দিবে, কিন্তু সরল সুদ দিবে। তাহলে আমরা জানি যে সরল সুদের কথা বলা থাকলে আবার যদি ভবিষ্যৎ মূল্য বের করতে বলে সেক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়। কিন্তু এখানে গ নম্বরে বলছে হচ্ছে 10 বছর পরে কত, মানে ভবিষ্যতের কথা বের করতে বলছে। আমি এই যে গত মানে হচ্ছে স্লাইড, মানে এই যে পিবিএস স্লাইডই আমি বলছি যে একটার মধ্যে তোমার হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে, পরেরটাই বলছে যে কোনটার মধ্যে বিনিয়োগ করা উচিত। যদি এরকম থাকে বা সিদ্ধান্ত দিতে বলে তাহলে অবশ্যই আরেকটার ভবিষ্যৎ মূল্য না বের করে আমরা তো সিদ্ধান্ত বা কোনটার মধ্যে হিসাব খোলা উচিত বা জমা রাখা উচিত আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে অবশ্যই কি করতে হবে? আমরা ঢাকা ব্যাংকে কত রাখলে কত দিবে বা জমা রাখলে কত দিবে এটা পেলাম। এখন চট্টগ্রাম ব্যাংকেরটা যদি বের না করি, হোক সেটা সরল সুদ, যদি বের না করি তাহলে তো বলতে পারবো না। তাহলে যেহেতু এই গোড়ার পথে আমাকে সিদ্ধান্ত দিতে বলছে, কি সিদ্ধান্ত দিতে বলছে? জনাব জসিমের কোন ব্যাংকে হিসাব খোলা যুক্তিযুক্ত হবে। হিসাব খোলা মানে হচ্ছে সে কোন ব্যাংকে জমা রাখবে। ব্যাংকে অ্যাকাউন্ট না করে তার টাকা জমা রাখা যায় না, তো অবশ্যই কোন ব্যাংকে অ্যাকাউন্ট মানে জমা রাখবে তাই বলছে। হ্যাঁ, তো এখন আমরা দেখলাম যে হচ্ছে সে যদি ঢাকা ব্যাংকে রাখে এত পাবে, এখন চট্টগ্রাম ব্যাংকে রাখলে কত পাবে সেটা একটু দেখি। তাহলে হচ্ছে সরল সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র কি আমরা দেখি তো একটু। হ্যাঁ, সরল সুদে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র হচ্ছে কি? পি প্লাস পি। তাহলে এই সূত্র কেন দিলাম আমরা? এই সূত্র কেন দিলাম না? হ্যাঁ, এখানে যদি সরল সুদের কথা উল্লেখ না থাকতো তাহলে আমরা
এই ভবিষ্যতের সূত্র আমরা এম ছাড়া যেটা ছিল ওইটা দিয়েই করতাম। শুধু এখানে বলছে যে চট্টগ্রামে গেলেও শতকরা মানে হচ্ছে 8% সরল সুদ দিবে জানাই। তাই এর জন্য যেহেতু সরল সুদ দিবে বলছে, আবার আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। কেন ভবিষ্যৎ মূল্য বের করতে হবে? কারণ কোনটা ভালো কোনটা খারাপ এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা কোনটাতে বিনিয়োগ করলে লাভ হবে, হ্যাঁ, তো এটা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তো এর জন্য কি করলাম, আমরা সরল সুদ দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র বের করলাম। তো আশা করি তোমরা এই বুঝতে পারছো। তো ঠিক আছে, আমরা তাহলে একটু বসাই যে এখানে আসলে মানে বিনিয়োগকৃত টাকা জমা বিক্রির টাকা হচ্ছে 5 লাখ, সুদের হার কত পার্সেন্ট? 8%, মেয়াদকাল 10 বছর, ভবিষ্যৎ মূল্য তাহলে হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে পি প্লাস পিন। পি মানে আসল টাকা বা বিনিয়োগকৃত টাকা 5 লাখ, তো এখানে পি প্লাস পিন সুন্দর করে আমরা লিখে দিছি। তাহলে যদি আমরা চট্টগ্রাম ব্যাংকে যদি টাকা সে হিসাব করলে টাকা জমা রাখে, তাহলে ব্যাংক তাকে 10 বছর পরে 9 লাখ টাকা দিবে। কত দিবে? 9 লাখ। আর হচ্ছে সে যদি ঢাকা ব্যাংকে রাখে, ব্যাংক থেকে দিবে 10 লাখ। আর তোমার টাকা, তোমার জমি বিক্রির টাকা তুমি হইলে কোথায় রাখতা? ঢাকা ব্যাংকে রাখতা না হচ্ছে এই চট্টগ্রাম ব্যাংকে রাখতা? তাহলে তুমি অবশ্যই বলতেছো মনে মনে যে না আমিও রাখতাম হচ্ছে কোথায়? ঢাকা ব্যাংকে। তাহলে এখন জনাব জসিমের কোন ব্যাংকে হিসাব খোলা যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তাহলে আমরা এখানে জাস্ট সহজ করে বলবো জনাব জসিমের ঢাকা ব্যাংকে, এখানে কোনের জায়গায় লিখবো? ঢাকা ব্যাংকে হিসাব খোলা যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। তাহলে এটা যদি আমরা সহজ করে লিখে দিই, তাহলে এটা এই যে লিখে দিছি। বুঝতে পারছো? তো ঠিক আছে, আমরা ভবিষ্যৎ মূল্য দিয়ে একে একে মানে হচ্ছে নির্ণয় করার 3টা উদ্দীপক পড়লাম। তো এরকম করে আসে, আসলে খুব বেশি কঠিন কিছু আসে না। তো দেখলাম বিগত সালে বুট কোশ্চেন গুলো দেখলাম, তো 3টা উদ্দীপক দেখলাম। তো আমরা এখন দেখব যে বর্তমান মূল্য দিয়ে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আসলে কি রকম উদ্দীপক আসে বা কি রকম সিদ্ধান্ত নিতে হয় আমরা একটু দেখব। তো আমরা বর্তমান মূল্যের সূত্রটা আগে একটু দেখি। আমরা জানি বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এইটা, PV ইনটু PV সমান সমান FB ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। এটা হচ্ছে এর সূত্র। আর একাধিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র কি হয়? m হয়, অতিরিক্ত m হয়। তো m এর কাজ হচ্ছে i এর সাথে ভাগ আর n এর সাথে গুণ। তো আমরা এখানে লিখে দিছি। তো ঠিক আছে, আর জেনে রাখা ভালো, এখানে আমরা জানি যে কখন m হয় না হয় এটা আমরা জানি। তো আমরা সরাসরি কি চলে যাই, আমরা উদ্দীপকে চলে যাই। দেখো 1 নম্বর উদ্দীপক চলে আসছে। হ্যাঁ, তো 1 নম্বর উদ্দীপক দেখো, মিস্টার রেজাউল 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার আশায়, সে 5 বছর পরে পাবে কত? 1 লাখ টাকা। মানে ভবিষ্যৎ মূল্যটা দিয়ে দিছে যে 5 বছর সে পরে পাবে 1 লাখ। 5 বছর পরে আমরা এতক্ষণ ভবিষ্যৎ মূল্য বের করছি, আর এখানে ভবিষ্যৎ মূল্য দিয়ে দিছে। তাহলে আমরা জানি যে যেটার মূল্য দেয়া থাকে ওইটা তো আর বের করতে হয় না, যেটার মূল্য দেয়া থাকে না আমাদের ওইটা বের করতে হবে। যেহেতু এখানে ভবিষ্যৎ মূল্য দেয়া আছে, তাহলে বুঝে নেওয়া ভালো আমাকে বর্তমান মূল্য বের করতে হবে। আর যেটার মধ্যে বর্তমান আমি বিনিয়োগ করছি বা বর্তমানে জমা রাখছি, তাহলে আমাকে এটাই বুঝতে হবে। তাহলে অবশ্যই এখানে কি করতে হবে? ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। এগুলো হচ্ছে টেকনিক। হ্যাঁ, তো এই অঙ্কের ক্ষেত্রে কোনটা সূত্র হবে, কোনটা আমি বসাবো, এটাই কিন্তু প্রবলেম হবে। তো এই ছোট ছোট টেকনিকগুলো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে জিনিসটা দেয়া আছে অঙ্কে ওইটা তো আমাদের বের করতে হবে, যেটা নাই সেটা বের করতে হবে। তাহলে এই যে মিস্টার রেজাউল 5 বছর পরে 1 লাখ টাকা পাওয়ার আশায়, 5 বছর পরে 1 লাখ টাকা, তাহলে 5 বছর পরে সে 1 লাখ টাকা পাইতে চায়। তাহলে 5 বছর পরে মানে ভবিষ্যতে সে 1 লাখ পেতে চায়। এফবির মান কত? 1 লাখ। 5 বছর মানে এন এর মান আশায় বর্তমানে কিছু টাকা জমিয়ে রাখতে চায়। সে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চায়। কিছু টাকা মানে কত টাকা? বর্তমানে কিছু টাকা মানে হচ্ছে মানে কত টাকা সেটাই তো বের করতে হবে। সে 5 বছর পরে 1 লাখ টাকা পাওয়ার জন্য সে বর্তমানে কয় টাকা রাখবে সেটা বের করতে বর্তমান মূল্যই তো বের করতে হবে। তাই তো বললাম, দেখো বলছে যে সে এই যে 1 লাখ টাকা পাওয়ার জন্য জনতা ব্যাংক তাকে বলছে যে 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। কে? জনতা ব্যাংক। আর বলছে ডাচ বাংলা ব্যাংক বলছে যে আমরা আপনাকে 9% মাসিক চক্রবৃদ্ধি সুদ দিব। তাহলে সে 5 বছর পরে তোমার হচ্ছে 1 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে টাকা জমিয়ে রাখতে চায়। এখন আমি বা তুমি যে কেউ আমরা যদি বলি যে হচ্ছে আমি 5 বছর পরে আমার 1 লাখ টাকা দরকার, তাহলে আমি তুমি একটা ব্যাংকে গেলা বা জনতা ব্যাংকে গেলা, তোমাকে বললো যে ঠিক আছে আপনি জমা রাখেন। কত রাখবেন এটা তো কথা। হ্যাঁ, কত রাখবেন এই যে সূত্র দিয়ে আমরা বের করব, এই সূত্র দিয়ে ওই ব্যাংকওয়ালারাও বের করে দিবে। হ্যাঁ, তো সূত্র আমরা বের করব। তাহলে এখানে দেখো কি বলছে,
জনতা ব্যাংকে যদি তুমি টাকা রাখো তাহলে তোমাকে 10% সুদ দেবে। কত টাকা রাখবা সেটাই তো বের করবো। এবং ডাচ বাংলা ব্যাংকে যদি টাকা তুমি জমা রাখো, কেন রাখবা? কারণ 5 বছর পর তোমার 1 লাখ টাকা পাওয়ার জন্য তুমি কত রাখবা ওইটাই আমরা বের করব। তো ঠিক আছে, আমরা গ নাম্বার দেখি। গ নাম্বার কি বের করতে বলছে? গ নাম্বার বলছে যে 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার জন্য রেজাউলকে জনতা ব্যাংকে কত টাকা রাখতে হবে। তাহলে 5 বছর পরে যদি সে 1 লাখ টাকা পেতে চায় তাহলে ব্যাংকে কত টাকা রাখতে হবে, কত মানে এখন কত রাখতে হবে। তাহলে এখানে কিন্তু বর্তমান বলে নাই, তোমাকে বুঝে নিতে হবে। যেহেতু 5 বছর পরে ভবিষ্যৎ মূল্যের কথা বলা আছে, তাহলে বর্তমানে কত রাখতে হবে সেটাই বলছে। তাহলে আমরা গ অংশ দেখি। বর্তমান মূল্যের সূত্র আমরা জানি। বর্তমান মূল্যের সূত্র হচ্ছে কি ব্যাংক বলছে? জনতা ব্যাংক। তাহলে এই যে জনতা ব্যাংকের অংশ বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য আমরা জানি সূত্র হচ্ছে এটা। কারণ জনতা ব্যাংকের এখানে সুদ কি কোনো ত্রৈমাসিক মাসিক বলছে? বসে নাই, তাই জাস্ট আমরা এমসার সূত্রটা লিখলাম। তাহলে একটু বসাই সূত্রের। তো এখানে কি কি দেয়া আছে? মেয়াদকাল দেয়া আছে। আর ভবিষ্যতে আমি পেতে চাই কত? 1 লাখ টাকা। সুদের হার কত পার্সেন্ট? 10%। আর তাইলে এখানে আমি কত রাখবো? বর্তমানে রাখবো কত? তো এখানে সুন্দর করে দিয়ে দিছে। তো তুমি যদি 5 বছর পরে 1 লাখ টাকা পেতে চাও তাহলে জনতা ব্যাংকে 62,900 কত টাকা? 92 টাকা রাখতে হবে, তাই না? তাহলে আমরা বলছিলাম যে হচ্ছে যদি আমি 5 বছর পরে 1 লাখ টাকা আমি যদি পেতে চাই তাহলে জনতা ব্যাংক বলতেছে আপনি আমার কাছে 62,000 টাকা 62,092 টাকা যদি রাখেন, হ্যাঁ 62,092.13 টাকা যদি রাখেন, আমি যে 10% সুদ দিব, সুদ সহ আপনাকে 5 বছর পর কত দিব? 1 লাখ টাকা। কি বলতেছে? এটা জনতা ব্যাংক বলতেছে। তাহলে দেখি এখন ডাচ বাংলা ব্যাংক 9% যে সুদ দিবে, তাহলে ডাচ বাংলা ব্যাংকে আমি কত রাখলে আমাকে 5 বছর পর এত দিবে। তাহলে আমরা গ অংশে যাই। ডাচ বাংলা ব্যাংক দেখি বর্তমান আমি কত টাকা রাখলে আমাকে 5 বছর পর 1 লাখ দিবে। তাহলে এখানে সূত্রের সাথে দেখো বর্তমান মূল্যের সূত্রে আমরা যেহেতু আমাকে বর্তমানে কত রাখলে 5 বছর পরে দিবে কত, তাহলে বর্তমান মূল্যের সূত্রে লিখলাম কিন্তু এম দিলাম। কেন দিলাম? কারণ এখানে ডাচ বাংলা ব্যাংকের এখানে মাসিক চক্রবৃদ্ধি আছে। কারণ মাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এগুলো যদি দেয়া থাকে সেক্ষেত্রে এখানে কি হয়? সাথে অতিরিক্ত এম হয়। তো ঠিক আছে, অতিরিক্ত এম দিয়ে আমরা এখানে বসাইলাম। এম বি মান আমি যদি ভবিষ্যতে 1 লাখ টাকা পেতে চাই তো একের মান আই মানে হচ্ছে কি? আই মানে হচ্ছে সুদের হার। তো এখানে সুদের হার কত? এখানে সুদের হার 9%। তো এখানে দেয়া আছে। আর মাসিক চক্রবৃদ্ধি মানে হচ্ছে প্রতি মাসে যদি আমি সুদ পাই বা দিই তাহলে প্রত্যেক মাসে যদি দিতে 12 মাসে কতবার? 12 বার। তো এখানে দিলাম, জাস্ট গুণ করে দিলাম, করলাম, ভাগ করলাম। আগে যেটা করবো আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা মানে হচ্ছে যদি এরকম থাকে তো সেক্ষেত্রে উপরের সংখ্যা আগে উঠানোর পরে ভাগ, পরে এটা যেভাবে আছে ওই মুঠে সমান মিলে এটা চলে আসবে। আর যখন হচ্ছে এরকম এম এর মান থাকবে তখন এই ভাগের কাজগুলো আগে করে নিব। এখন ভাগের কাজ আর এই গুণের কাজ যদি আরেকটা করে নেই আগে, তাহলে এখানে 5 গুণ 60 আর এখানে যদি ভাগ করে যোগ করে নিয়ে যাই তাহলে এটার মতো হয়ে যাবে। তো আগে এই গুণ কাজ এইটা কাজ করে নিব, করে পরে আগের মতো করলে এটা হয়ে যাবে। ঠিক আছে। তো হচ্ছে দেখো এখানে দেখলাম যে ডাচ বাংলা ব্যাংকে আমি যদি 63,870 টাকা রাখি তাহলে ওনারা আমাকে 5 বছর পরে দিবে হচ্ছে কত টাকা? 1 লাখ টাকা। আর আমি যদি জনতা ব্যাংকে 62,000 টাকা রাখি তাহলে 5 বছর পরে দিবে কত টাকা? 1 লাখ টাকা। তাহলে আমি বর্তমানে কম টাকা দিয়ে যদি ভবিষ্যতে বেশি পাই আমি ওইখানেই তো রাখবো, নাকি না বর্তমানে বেশি দেয়া ভবিষ্যতে সমান পাবো? ওইটাই। তাহলে দেখো আমি যদি জনতা ব্যাংকে রাখি 62,000 টাকা দিলে আমাকে দিবে 1 লাখ টাকা। আর আমি যদি ডাচ বাংলা ব্যাংকে রাখি 63,000 টাকা দিলে আমার 63,870 টাকা দিলে আমাকে দিবে 1 লাখ টাকা। তাহলে বুদ্ধিমান আমি জানি তোমরা সবাই। তো ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমরা অবশ্যই আমরা এখানে বুঝেই ফেললাম যে বর্তমানে যেটা কম, ওই কম টাকা দিয়ে যদি ভবিষ্যতে মানে হচ্ছে পাওয়া যায় বেশি টাকা তাহলে আমরা ওইটাই রাখবো। তাহলে তুলনামূলক ভাবে 63,000 দেওয়ার চেয়ে 62,000 দিলে কি 1,000 টাকা কম লাগতেছে? তাহলে এখানে বলছে কোন ব্যাংকে টাকা জমা রাখলে রেজাউল অধিক লাভজনক হবে। তাহলে কোন ব্যাংকে? জনতা ব্যাংকে। কারণ জনতা ব্যাংকে কম টাকা দিয়ে 1 লাখ আর এখানে 1,000 টাকা বেশি দিয়ে 1 লাখ। তাহলে অবশ্যই আমরা কি করব? জনতা ব্যাংকে রাখবো। তো ছোট্ট করে আমি লিখে দিয়েছি যে জনতা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রেজাউল অধিকতর লাভবান হবেন। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে কার্যকরী সুদের হার। হ্যাঁ, কার্যকরী সুদের হার আরেক নাম হচ্ছে প্রকৃত সুদের হার। তো কার্যকরী সুদের হারের আরেক নাম কি? প্রকৃত সুদের হার। আমরা কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হারকে সংক্ষেপে লিখতে পারি ইআইআর। পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, বা ইএআর মানে হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। সূত্র কি? সূত্র হচ্ছে 1 প্লাস আই টু দি আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার m মাইনাস 1। তো আমরা দেখবো যেহেতু আমরা ভবিষ্যৎ মূল্য দেখলাম,
বর্তমান মূল্য দেখলাম। তো এই যে যা দেখলাম এগুলোর উপরই আমাদের উদ্দীপকগুলো আসে। হ্যাঁ, তো আমরা এখন কার্যকরী সুদের আমরা দুইটা উদ্দীপক দেখব, দেখি কি অবস্থা কার্যকরী সুদের। হ্যাঁ, কেমন? তাহলে দেখো বলছে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়। দেখো 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, তাহলে 5 বছর পরে 50,000 টাকা মানে ভবিষ্যতে তুমি কত টাকা পেতে চাও? 50,000। তাহলে এফবির মান আমার আশায় কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও, তাহলে কত করে জমাইবা, তাই তো? মানে কত টাকা রাখতে চাও। আচ্ছা, সোনালী ব্যাংক তোমাকে বার্ষিক 8% হারে সুদ প্রদান প্রস্তাব দিয়েছে। 5 বছর পরে যে তুমি কত চাও, কত পেতে চাও? 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, মানে 5 বছর পরে তুমি 50,000 পেতে চাও, এর জন্য তুমি কত টাকা রাখবা? তাহলে সোনালী ব্যাংক বলছে আমরা আপনাকে 8% সুদ দিয়েই 50,000 টাকা দিব। তাহলে 8% সুদ, কত টাকা তুমি রাখলে তোমার সুদ সহ 50,000 আসবে, যেটা কত আমরা উদ্দীপকে দেখলাম। হ্যাঁ, তো আমরা বলছি যে হচ্ছে সেটার মান দেয়া থাকবে, তাহলে 5 বছর পর এটা কিসের মান দেয়া আছে? ভবিষ্যতের মান দেয়া আছে, তাহলে আমাকে সূত্রে অবশ্যই বর্তমান বের করতে হবে। ব্যাপারটা এরকম। তাহলে একটু দেখি, সহজ করে বুঝি। অপরদিকে অগ্রণী ব্যাংক 7.5% হারে ত্রৈমাসিক সুদের প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো। মানে হচ্ছে তুমি মনে করো যে 5 বছর পরে তোমার 50,000 টাকা দরকার, তুমি দুইটা ব্যাংকে গেলা। সোনালী ব্যাংক বলছে 8% সুদ দিবে, অগ্রণী ব্যাংক তোমাকে বলছে যে হচ্ছে 7.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি দিবে। আর তুমি কোন ব্যাংকে টাকাটা জমা রাখবা, বা কত টাকা জমা রাখবা, আর কত টাকা জমা রাখলে তোমাকে 5 বছর পরে তারা কত দিবে, এত দিবে। তাহলে কত টাকা জমা রাখবো এটা আমরা মানে 5 বছর পরে পেতে চাই 50,000, তাহলে আমি এখন কত জমা রাখবো? তো অবশ্যই আমরা এই সিদ্ধান্ত আমি যদি চাই, তাহলে এই সিদ্ধান্ত যদি আমি নিতে চাই, তাহলে অবশ্যই দুইটা কি করতে হবে আমাকে? 5 বছর পরে যেহেতু পেতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে? দুইটারই পিবি বের করতে হবে। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, পরেই আলোচনা করবো। আমরা গ নম্বর আগে দেখি কি বলছে। গ নম্বর আমাকে বলছে যে অগ্রণী ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো। একদম ডাইরেক্ট বলে দিছে, এখানে কোনো প্যাচ নাই যে আমি কি বের করবো, বর্তমান মূল্য বের করবো না ভবিষ্যৎ মূল্য বের করবো। এখানে কিন্তু সরাসরি বলেই থাকে প্রকৃত মূল সুদের হার যদি বের করতে বলে তাহলে বলবে যে কার্যকরী সুদের হার নির্ণয় করো, অথবা বলা থাকবে যে হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয় করো। তাহলে আমরা গ অংশ আমরা জাস্ট সূত্র দিলাম। বলছে অগ্রণী ব্যাংকের প্রকৃত সুদের হার। তাহলে অগ্রণী ব্যাংকের প্রকৃত সুদের হার, আমরা অগ্রণী ব্যাংকের দিকে যাই। তাহলে অগ্রণী ব্যাংকের এখানে তো অগ্রণী ব্যাংকের কথা বলা আছে, সুন্দর করে দেখো। তো অগ্রণী ব্যাংকের প্রকৃত সুদের হার বের করতে বলছে, আমরা প্রকৃত সুদের হারের সূত্র দিলাম। তো সূত্র অলরেডি আমরা দিছি, তো আছে। তাহলে হচ্ছে আমরা সূত্র দিই, যেহেতু আয়ের মান লাগবে, তো আয়ের মান এখানে 7.5, আমরা যদি 100 ভাগ দিই এটা চলে আসবে এম, মানে হচ্ছে যেহেতু ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলছে তাহলে এম আসবে সূত্রে। তো এম, এখানে এম দিলাম। এম যেহেতু ত্রৈ মানে 3, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ দিই তাহলে 4 আসে, তাহলে এখানে দিলাম। তাহলে দেখলাম যে প্রকৃত সুদের হার আসে কত? 7.71%। তাহলে এটা শেষ। এখন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু ওই সময় বলছি যে গণনায় যেটা হবে গোড়ার কথা ওইটাই হবে, তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো না। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু থাকে, এই যে এইরকম যদি এখানে বলতো গোড়ার গতে যে হচ্ছে প্রকৃত সুদের হারের ভিত্তিতে কোনটাতে বিনিয়োগ করা উচিত, বা সুদের হারের ভিত্তিতে কোনটাতে বিনিয়োগ করা উচিত, তাহলে আমরা ওই আরেকটার সুদের হার বের করতাম। কিন্তু এখানে তো তা বলে নাই, বলছে উক্ত দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটিতে টাকা জমা রাখা উচিত। কোন টাকা জমা রাখা? এই যে তুমি যে টাকা জমা রাখতে চাও এই টাকা জমা, এটা কথা বলছে। তাহলে অবশ্যই আমরা গ নম্বরে কি করব, কারণ আমি 5 বছর পরে 50,000 টাকা পেতে চাই। তো এখন আমি 50,000 পেতে চাই, কোন ব্যাংকে আমি কত টাকা রাখবো? যে ব্যাংকে কম পাবো ওই ব্যাংকে তো আমি মানে কম টাকা জমা রেখে যেখানে আমি 50,000 পাবো ওইখানে তো আমি রাখবো, তাই না? তাহলে ব্যাংক যেহেতু দুইটা আছে, তো দুইটারই কি বের করতে হবে? এফবি না পিবি? কারণ আমি বলছি যে হচ্ছে এফবি না পিবি, এটার জন্যই আমাদের সমস্যা এই অঙ্কের ক্ষেত্রে। তো যেহেতু 5 বছর পরের মান, মানে 5 বছর পর আমার 50,000 টাকা পাওয়ার আশায়, এই কথা দিয়েই তো বুঝি যে 5 বছর পরের টাকা দেয়া আছে, মানে ভবিষ্যতেরটা দেয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? বর্তমানেরটা বের করতে হবে। তাহলে সোনালী ব্যাংকের আমি বর্তমানেরটা বের করে দেখি যে আমাকে পাবো হচ্ছে 34,000। আর হচ্ছে আরেকটা আছে অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকে যদি আমি টাকা তুলে সেখানে রাখি, হ্যাঁ, তাহলে পাবো হচ্ছে কত? 34,000 এত। তাহলে কোনটার মধ্যে বেশি? হ্যাঁ, সোনালী ব্যাংকে তাহলে 34,029 টাকা যদি রাখি তাহলে আমি 5 বছর পর পাবো 50,000। আর অগ্রণী ব্যাংকে 34,484 টাকা যদি রাখি তাহলে আমি 5 বছর পরে পাবো 50,000 সুদ সহ। তাহলে এখানে আমরা কোনটা রাখবো? তাহলে যেটার মধ্যে কম ওই ব্যাংকে আমরা রাখবো। কম টাকা পেয়ে যদি আমি 50,000, কম টাকা জমা রেখে যদি 50,000 পাই, তাহলে
আমরা ওইটাই রাখবো, তাই না? তা অবশ্যই আমরা বলতেই পারি যে আমরা হচ্ছে কি পাবো, সোনালী ব্যাংকে আমরা টাকা জমা রাখবো। তাহলে এখানে লিখবো উপরোক্ত দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে ব্যাংকে টাকা জমা রাখা উচিত। তাহলে উপরোক্ত দুটি ব্যাংকের মধ্যে আমরা সোনালী ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত বলে আমি মনে করি, আমরা এটা লিখে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা দেখি উদ্দীপক। দেখো, চাষাবাদী ফারুক মানে হচ্ছে কৃষক মহাজন থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদে, সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদে, সাপ্তাহিক মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি সুদ দেয় তাহলে 1 বছর সমান কত, 52 সপ্তাহ। তাহলে এম এর মান কত, 52। ঋণ গ্রহণ করলেন, মহাজন তাকে বললো বার্ষিক সুদ হবে কত পার্সেন্ট, 52%। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি মানে হচ্ছে সুদ দেয় তাহলে এম এর মান 52, আর হচ্ছে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট, 52%। আয়ের মান কত, 52, এটা বলে দিছে। তাহলে এখানে গ নম্বর বলছে ফারুক প্রকৃত সুদের হার নির্ণয় করো। তাহলে স্পষ্ট বলে দিছে, তাহলে আমরা গ অংশে ফারুকের প্রকৃত সুদের হারে নির্ণয় করব। সুন্দর করে আমরা সূত্র লিখলাম, তাহলে আমরা বসাই। তাহলে প্রকৃত সুদের হারে এক সূত্রের আয় মানে সুদের হার 52, তাহলে এখানে 52 দিলাম। আর এম যেহেতু সাপ্তাহিক হারে, আমরা জানি প্রতি সপ্তাহে যদি সুদ দেয় তাহলে 52 সপ্তাহে 52, তাহলে এম এর মানে এখানে 52 দিছি, আর এখানে যেতে এম এই যে 52 বসাইলাম। তাহলে তাকে প্রকৃত সুদের হার মানে হচ্ছে তাকে সুদ দিতে হবে হচ্ছে 67.767%। মহাজন বলছে তাকে বছর শেষে 52% সুদ দিতে হবে, কিন্তু আমরা হিসাব করে দেখলাম মহাজন তার কাছ থেকে 67.67% সুদ নিচ্ছে। দেখো পরেরটা কি বলছে, পরেরটা বলছে চক্রবৃদ্ধি যত বেশি হবে প্রকৃত সুদের হার তত বেশি হবে, গাণিতিকভাবে প্রমাণ করো এবং কারণ বিশ্লেষণ করো। সোজা কথা, তুমি এই কথাটা না বুঝে এম এর মান যত বেশি হবে সুদের হার তত বেশি। তোমার কি মনে হয় না এম এর মান, এই যে এম এর মান এখানে 52, এটা যত বেশি হবে, হ্যাঁ, তো এই যে এই পার্সেন্টটা তত বেশি হবে, এরকম মনে হয় না? অবশ্যই এম এর মান যত বেশি হবে, তাই বলছি যে চক্রবৃদ্ধি যত বেশি হবে। চক্রবৃদ্ধি মানে কি, এখানে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি, তো এখানে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি কত ছিল, 52। তাহলে তোমাকে দেখাইতে বলছে যে চক্রবৃদ্ধি যত বেশি হবে তখন প্রকৃত সুদের হার তত বেশি হবে। তাহলে তুমি গোড়ার মধ্যে যেটা করবা সেটা হচ্ছে, যেহেতু তোমাকে এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে, তোমাকে নিজের মতো ধরে এম এর মান ধরে, হ্যাঁ, সুদের হার ধরে তোমাকে কি করতে হবে, সুদের হার তুমি এক রাখতে পারো, কিন্তু এম এর মানটা তুমি আলাদা আলাদা দিতে পারো। শুধু এম এর মান কম বেশি করে তোমাকে দুইটা অঙ্ক করে বুঝাইতে হবে যে এম এর চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি সুদের হার তত বেশি। তাহলে কি বললাম, দেখি তো আমরা। দেখো এখানে আমি যদি বার্ষিক সুদের হার 10% হয় এবং সুদ অর্ধবার্ষিক ভিত্তিতে হয়, আমি কিন্তু এটা ধরে নিচ্ছি, এরকম কোনো অঙ্কতে নাই, জাস্ট এই কথার জন্য। এম এর মান সুদ একটাই রাখবো, শুধু এম এর মানটা কি আমি চেঞ্জ করে দেখবো যে চক্রবৃদ্ধির সংখ্যা মানে এম এর মান যত বেশি হবে সুদের হার তত, মানে প্রকৃত সুদের হারের রেজাল্ট তত বেশি হবে। মানে এম এর মান, এই এম এর মান যত বেশি সুদের মানে প্রকৃত সুদের হার মানে এটার উত্তরটা তত বেশি হবে। এটা আসলে ঠিক কিনা এটা প্রমাণ করতে বলছে, মানে এই যে প্রমাণ সহ। তাহলে একটু প্রমাণটা দেখাই দিই। দেখো এখানে দেখাইছি। তাহলে আমরা এখানে এম এর মান ধরছি অর্ধবার্ষিক মানে 2, আর সুদ ধরছি কত, 10। তাহলে এটা হয়েছে কত, 10.25%। আবার আরেকটা দেখি, যদি সুদ 10 ধরছি কিন্তু সুদ মাসিক ভিত্তিতে ধরছি, মানে এম এর মানটা কত বাড়িয়ে ধরছি, দেখি তো তাহলে কত আসে। তাহলে এখানে এম এর মান বাড়িয়ে ধরে দেখা যায় 10.47%। তাহলে এম এর মান 2 ধরে আসছে 10.2%, আর এম এর মান একটু বাড়িয়ে দিছি আর আসছে কত, 10.47%। তাহলে বোঝা গেল যে চক্রবৃদ্ধির পরিমাণ মানে হচ্ছে এম এর মান যত বেশি হবে প্রকৃত সুদের হার তত বেশি হবে। তাহলে প্রমাণ করতে, আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা এখন আর বাড়াবো না ক্লাস। তো তোমাদের বাড়ির কাছে চলে আসছি আমরা। তো এইখানে দেখো এই যে বাড়ির কাজ সুন্দর করে দিয়ে দিয়েছি, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড। তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, তারপরে রেফারেন্স দিয়ে দিছি, না পারলে একটু বুঝবা, দেখবা। যেহেতু তোমাদের টেস্ট পেপার আমি কিনেছিলাম গত বছরের, টেস্ট পেপারটা তোমরা অবশ্যই দেখবা, হ্যাঁ, কেমন? তো তারপরে হচ্ছে এখানে আরো কয়টা দেয়া আছে। তো মোট আমি তোমাদের হচ্ছে 6টা অঙ্ক বুঝিয়ে দিলাম, আর এখানে আছে 6টা অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাড়ির কাজ করবে, হ্যাঁ। আর আজকের যে ক্লাসটা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে নক করবে। আর আজকের ক্লাসে যে বাড়ির কাজগুলো আছে তোমরা এই বাড়ির কাজগুলো আমাকে করে, আজকে হচ্ছে তোমাদের এই সপ্তাহের প্রথম ক্লাস, হ্যাঁ। তো তোমরা আবার নেক্সট ক্লাসের আগে তোমরা যেহেতু 2-3 দিন সময় পাবা, তোমরা যে গ অংশটা করে আমাকে অবশ্যই মেসেঞ্জারে দিবা।
হ্যাঁ, যার যার পার্সোনাল মেসেঞ্জার থেকে আমাকে অবশ্যই দিবা। আমি তোমাদের কাছে এটা আশা করি যে তোমরা দিবা। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো মেসেঞ্জারে। হ্যাঁ, তো তারপর তোমাদের কাছে আশা করি তোমরা বাড়ির কাজগুলো করবা। তাহলে বাড়ির কাজ হচ্ছে এখানে আছে 2টা, আর এখানে আছে হচ্ছে 4টা, মোট হচ্ছে কয়টা? 6টা উদ্দীপক, আর আমি বুঝিয়ে দিছি 7টা। দেখো, এই প্রত্যেকটা ক্লাস থেকে একটা ক্লাস তৈরি করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লাগে। হ্যাঁ, তো দেখো আমার কষ্ট তখনই সার্থক হবে যখন আমি তোমাদের শিখাইতে পারবো। এখন তোমরা যদি না পড়ো, তোমরা যদি না শিখো, তাহলে আমরা এত কষ্ট করে রাত জেগে অঙ্কগুলো তৈরি করা, এই স্লাইড বানানো, দেখো কত টাইপ করা, এগুলো যদি তোমরা মানে হচ্ছে না বুঝো, একটু চেষ্টা করো, যেহেতু এইরকম সময় তোমরা কখনোই পাইবা না। তো অবশ্যই তোমরা বাড়ির কাজগুলো করবা। করলে আসলে আমার উপকার হবে না, হলে তোমাদেরও হবে। তো আশা করি তোমরা করবা। আর নবম শ্রেণীর যারা আছো তারাও হচ্ছে এই বাড়ির কাজগুলো করে আমাকে মেসেঞ্জারে দিবা অবশ্যই। হ্যাঁ, কেমন? আর হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবা, নবম শ্রেণীর তোমার তো আর টেস্ট পেপার নাই, তো তারপর তোমাদের হচ্ছে যেগুলো পড়াইছি এগুলো থেকে এইগুলো সহজ, আমি যেগুলো করে দিয়েছি তোমরা সবগুলোই বুঝতে পারবে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আজকে ক্লাস আমি জানি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই একটু বুঝতে পারছো। সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং অবশ্যই কিন্তু বাড়ির কাজ করবে। হ্যাঁ, সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।